সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তো ভেলোসিটি বা বেগ এইটা কি জিনিস এটা তো আমরা প্রত্যেকেই জানি, তাই না? এটা আমরা একমাত্রিক গতি অধ্যায়ে অলরেডি পড়ে এসেছি। এস ইকুয়াল টু ভিটি অর্থাৎ ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে বেগ কি? বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের হার, তাকে বলা হয় বেগ। তাহলে বেগ কি? ভি ইকুয়াল টু এস বাই টি অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের হারকেই বলা হয় বেগ। তো এই বেগ, এই বেগটা আমরা এই একমাত্রিক গতি অধ্যায়ে যেই ধরনের বেগগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো প্রত্যেক কটাই ছিল প্রকৃত বেগ। তো কাকে আমরা বলবো প্রকৃত বেগ এবং কাকে আমরা বলবো আপেক্ষিক বেগ? এইখানে হচ্ছে সর্বপ্রথম যদি আমরা এটাকে নিয়ে আলোকপাত করতে চাই তার আগে জানতে হবে নির্দেশতন্ত্র ব্যাপারটাকে নিয়ে। নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম এটা আমরা নিউটনের গতিসূত্রতে পড়ে এসেছিলাম। সেখানে পড়েছিলাম জড়ত্বীয় নির্দেশতন্ত্র, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। দেখেছিলাম যে নিউটনীয় নির্দেশতন্ত্র অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্রগুলোতে নিউটনের গতিসূত্রগুলো প্রত্যেক কটা সঠিকভাবে খাটে এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র অর্থাৎ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যেগুলো রয়েছে সেখানে নিউটনের গতিসূত্রগুলো খাটতে চায় না। এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। তো শুরুতেই শুরু করছি যে ভূপৃষ্ঠকে সাধারণত আমরা স্থির নির্দেশতন্ত্র ধরে নিই। ভূপৃষ্ঠকে আমরা কি ধরনের নির্দেশতন্ত্র ধরি? স্থির নির্দেশতন্ত্র। এবং স্থির নির্দেশতন্ত্রতে থাকা যে কোনো দর্শক বা যে কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর বেগকে বলা হয় প্রকৃত বেগ। ব্যাপারটা কি? ব্যাপারটা একটু এলাবোরেট করি। দেখো, ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠ তো স্থির, ভূপৃষ্ঠটাকে আমরা স্থির ধরে নিচ্ছি। যদিও পৃথিবীটা কি? পৃথিবীটা গতিশীল, অর্থাৎ ভূপৃষ্ঠটা গতিশীল। কারণ আমরা জানি যে এই পৃথিবী কেন, এই মহাবিশ্বে কোনো পরম স্থির বস্তু বলে কিছু নেই। আমরা যেই বস্তুটাকে স্থির দেখছি সেটা তো স্থির না। আমরা দেখছি যে আমাদের চারপাশে বাড়িগুলো স্থির, হ্যাঁ, গাছটা যেখানে দাঁড়িয়ে রয়েছে তুমি পরের দিন ঘুম থেকে উঠলেও সেখানেই দেখতে পাচ্ছ, কিন্তু গাছটা অ্যাকচুয়ালি স্থির না, গাছটা গতিশীল। অনেকে বলবে এটা আবার কিরকম কথা? না, এটা গতিশীল, প্রত্যেকটা বস্তুই গতিশীল। কারণ পৃথিবী দেখো, পৃথিবী তো গতিশীল, তাহলে পৃথিবীর সাথে সাথে কি ওই গাছটাও ঘুরছে না, আবর্তন করছে? তার মানে বলতে পারি যে এই মহাবিশ্বে পরম স্থির বলে কিছু নেই বা পরম স্থিতি বলেও কিছু হয় না, প্রত্যেকটা বস্তুই গতিশীল। তো যাই হোক, তো আমরা সাধারণত এই গতির ডাইনামিক্স বা কাইনমেটিক্স এর আলোচনার ক্ষেত্রে, ডাইনামিক্স বলাটা ভুল হবে, কাইনমেটিক্স স্মৃতিবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে এই নির্দেশতন্ত্র ভূপৃষ্ঠকে আমরা স্থির নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিতে পারি। তো ভূপৃষ্ঠের মধ্যে ধরো একটা গাছ রয়েছে, তো এই গাছটা তো আজকেও স্থির কালকেও স্থির, মানে গাছটা একই জায়গায় থাকছে, ঠিক আছে? তো এই গাছটার সাপেক্ষে ধরো কোনো একটা ব্যক্তি এখান থেকে 5 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে এখান থেকে এখানে গেল। তাহলে তুমি কি দেখলে? যে তুমি ধরো গাছটার এখানে স্থির ছিল, বা তুমি কোনো গাছের ডালে বসে রয়েছো, বা কোনো পাখি গাছের ডালে বসে রয়েছে, সে দেখছে যে একটা ব্যক্তি এখান থেকে এখানে গেল 5 মিটার/সেকেন্ডে। তাহলে স্থির নির্দেশতন্ত্রে তো এখান থেকে এখানে গেছে, তার মানে হচ্ছে এই যে বেগটা নিয়ে গেছে এটা হচ্ছে তার প্রকৃত বেগ। তার প্রকৃত বেগ কত? 5 মিটার/সেকেন্ড। তাহলে প্রকৃত বেগ কাকে বলবো? যখন কোনো স্থির নির্দেশতন্ত্রে থাকা কোনো বস্তু বা দর্শকের সাপেক্ষে কোনো বস্তুর বেগ নির্ণয় করব, তখন সেই বেগটাকে বলবো প্রকৃত বেগ বা অ্যাবসলিউট ভেলোসিটি, ঠিক আছে? এইবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। দেখো, এরকমও তো হতে পারে যে সবসময় কোনো স্থির অবজেক্ট বা স্থির বস্তুর সাপেক্ষে আমরা গতি নির্ণয় করব, এটা তো নাও হতে পারে। এরকম বাস্তবে উদাহরণ আমরা প্রায়শই দেখতে পাই। যেমন ধরো কোনো চলন্ত ট্রেন বা চলন্ত বাস, যেই আরোহীটা বসে থাকে তার কাছে বাইরে, ধরো বাইরে এখানে এই যে গাছটা রয়েছে, এখান থেকে আমি বোঝাই। ধরো এখানে প্যারালালি ধরো এখানে একটা ট্রেন লাইন আছে, ঠিক আছে? এবার কল্পনা করে নাও এখানে ট্রেনটা হয়তো এইদিকে যাচ্ছে 50 কিমি/আওয়ার বেগে। তো এবার ট্রেনের মধ্যে থাকা যেই দর্শকটা রয়েছে সে দেখছে যে গাছটা পিছনের দিকে যাচ্ছে, কিন্তু আবার ধরো তুমি এখানটায় দাঁড়িয়ে রয়েছো, তুমি কি দেখছো? তুমি দেখছো যে এই গাছটা এখানে স্থির, কালকেও এখানে স্থির। অথচ এই যে ট্রেনের ভিতরে থাকা দর্শকটা সে দেখছে গাছটা এই দিক বরাবর চলে যাচ্ছে। তাহলে একটাই গাছ, সেই গাছটাকে আমি দেখছি যে স্থির, আবার ট্রেনের ভিতরে থাকা ব্যক্তি দেখছে গাছটা গতিশীল। তাহলে একটা বস্তুর একই সাথে দুটো গতি কি করে থাকা সম্ভব? হ্যাঁ, যেই বেগটা দেখছে এ দেখছে স্থির রয়েছে, এ দেখছে এর প্রকৃত বেগ 0, কিন্তু এই ব্যক্তি তো নিজে গতিশীল, অর্থাৎ এ যখন অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকে
থাকবে, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকবে, তখন দেখবে যে এই বস্তুটা অর্থাৎ এই গাছটারও একটা গতি রয়েছে এবং এই গতিটাকেই বলা হবে, এই বেগটাকেই বলা হবে আপেক্ষিক বেগ। অর্থাৎ তার মনে হচ্ছে যেন, তার আপেক্ষিক কথাটা কোথা থেকে এসেছে, রিলেটিভ। আইনস্টাইনের আপেক্ষিকতা বাদ, ওখানেও যখন তোমরা পড়বে তখনও দেখবে যে আপেক্ষিক বলা হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো মানে কিভাবে বলবো, মানে এই জিনিসগুলো তো খুব সহজে ব্যাখ্যা করা যায় না। ধরো বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের নাম আমরা প্রত্যেকেই শুনেছি। তো অ্যালবার্ট আইনস্টাইনকে যখন তিনি রিলেটিভিটির সূত্রপাত করেন, তো সারা বিশ্বে একটা হইচই পড়ে গেছে। তো সাংবাদিকরা তাকে বারংবার জিজ্ঞাসা করছে যে স্যার আপনি এই মহাবিশ্বের জন্য কি আবিষ্কার করেছেন, এটা কি এমন। তখন কি সে বলবে যে এটা স্পেস টাইম কার্ভেচার, এখানে বস্তুকে আলোর বেগে ছুড়ে দেওয়া হলে এই হয়, এরকম এরকম ফিনোমেনান, হ্যাঁ, গামা এমসি স্কোয়ার। মানে আমরা দেখবো যে এফ ইকুয়ালস টু এম এ, তো একটু অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা বলছি, যদিও বলা দরকার। এফ ইকুয়াল টু এম, এটা হচ্ছে নিউটনের গতিসূত্র। কিন্তু যখন আমরা রিলেটিভিটি পড়বো তখন দেখবো যে এইখানে এই এফটা পাল্টে গিয়ে গামা এম এ কিউব এরকম আকারে চলে আসে, ঠিক আছে। মানে এখানে গামা একটা আলাদা টার্মস আছে, এগুলো বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। এগুলো তো হট করে আনা যায় না, যাই হোক। তো এই সমস্ত ইকুয়েশনগুলো দিয়ে তো তিনি বোঝাতে পারবেন না। তো তিনি তখন বলছে যে আপেক্ষিক ব্যাপার জিনিসটা কীরকম, দেখো সুখ দুঃখ হচ্ছে আপেক্ষিক, রিলেটিভ ব্যাপার। যখন আমাদের লাইফে সুখ চলে আসে তখন আমাদের মনে হয় যেন সুখটা খুব তাড়াতাড়ি কেটে গেল, আর যখন দুঃখ চলে আসে তখন মনে হয় যেন এক মাসটাকে 1 বছর মনে হয়, বা 1 বছরটাকে 10 বছর মনে হয়, ঠিক আছে। অর্থাৎ টাইম ডাইরেকশনটা বেড়ে যায়, তাই না। এটাও ফিজিক্সের একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো যদিও এটার সাথে এটার কোনো বাস্তবে মিল নেই, যাই হোক। তো নিউটনের গতিসূত্রতে যেই জিনিসগুলো রয়েছে সেগুলোই কিন্তু আইনস্টাইনের সূত্রতে রয়েছে। আইনস্টাইনের সূত্রগুলো দেখতে একটু কঠিন, হ্যাঁ। যখন আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট পড়বো তখনও দেখবো আইনস্টাইনের যে সমীকরণগুলো রয়েছে, আলোকতড়িৎ সমীকরণ, সেগুলো দেখে একটু কঠিন। কিন্তু সমীকরণ দেখা কঠিন মানেই যে আইনস্টাইন নিউটনের থেকে বেশি বুদ্ধিমান, বা আইনস্টাইনের সমীকরণগুলো নিউটনের সমীকরণের থেকে বেশি গুরুত্বপূর্ণ, এমন কোনো ব্যাপার না। কারণ হচ্ছে আমরা কোনো একটা সমীকরণ বা কোনো একটা ইকুয়েশনকে যেমন খুব সহজ কেসেও অ্যাপ্লাই করতে পারি, ঠিক সেরকম সেটাকে খুব জটিল কেসেও ইউজ করতে পারি। যেমন এফ ইকুয়ালস টু এম এ, এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। হচ্ছে তোমার হাতে এই যে আমার হাতে মার্কারটা আছে, এটাকে যদি ছেড়ে দিই আমার হাতে পড়ছে, একমাত্র জি অ্যাক্সিলারেশন কাজ করছে, তাই এটা কি এখান থেকে এখানে পড়ছে। আবার এইটাকেই যদি আমি কোনো একটা হেলানো তল থেকে যদি ছেড়ে দিই, তাহলে সেখানে অনেক কটা ফোর্সের সমাহার, এবং সেখানে ওই রেজলিউশন অফ ভেক্টর এনে প্রত্যেক কটা ভেক্টরগুলোকে ভেঙে ভেঙে আলাদা করে উপাংশ বিভাজন করে যদি আমরা অ্যানালাইসিস করি, তখন দেখবো যে তখনও সমীকরণটাকে যদি সঠিকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে একই রেজাল্ট আসবে। অর্থাৎ আমি বলতে পারি না যে এই সমীকরণটা দেখতে সোজা বলে ইকুয়েশনটাও সোজা, বা এই সমীকরণটা দেখতে বলে ইকুয়েশনটা কঠিন, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো যাই হোক, তো আপেক্ষিক ব্যাপারটা যেটা বলছিলাম, তো সুখ যদি আমাদের লাইফে আসে সেটা মনে হয় যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, আবার দুঃখ জিনিসটা যেরকম আসে সেটা মনে হয় যেন অনেকটা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। টাইম ডিউরেশনের ক্ষেত্রে যদিও ফিজিক্সে পুরোপুরি আলাদা জিনিসটা, যাই হোক। তো তো আইনস্টাইনকে যখন প্রশ্ন করছেন, তো আইনস্টাইন এইভাবে ব্যাখ্যা করছিলেন, এটা আমি একটা ম্যাগাজিনে পড়েছি। তো যাই হোক, তো আইনস্টাইন তিনি এইভাবে বলছিলেন যে আপনার কাছে ধরুন একটা সুখের মুহূর্ত আসলো, সেটা খুব তাড়াতাড়ি থেকে গেল, আর দুঃখের মুহূর্ত আসলে আপনার অনেকটাই সে লাগবে। তো এইভাবে বিভিন্ন আপেক্ষিকতাবাদ বোঝাচ্ছিল। যাই হোক, তো আমার এখানে আমি যেটা বোঝাচ্ছি আপেক্ষিক বেগ, সেটাও আমি যেন বাস্তবের সাথে আমি বোঝাতে পারি এবং সেটাকে যেন তোমাদের কাছে একদম সহজভাবে উপস্থাপন করি, তার জন্য আমি চেষ্টা করছি, এবং আমি চেষ্টা করছি ফিল করানোর। তাই ফিজিক্স সবসময় বাস্তব উদাহরণের সাথে তোমরা যদি ম্যাচ করে পড়ো তাহলে ফিজিক্সটা বোঝা লাগবে না। তো যাই হোক, বেশি কথা না বলে একদম টপিকে ঢুকে যাই। তাহলে এই ট্রেনটা কি চলছিল, অজরত্বই নির্দেশতন্ত্রে চলছিল। তাহলে এই ট্রেনের ভিতরে থাকা ব্যক্তিটা এই গাছটাকে কি দেখছে, যে গাছটার একটি বেগ রয়েছে, তাহলে গাছটার এখানে আপেক্ষিক বেগ রয়েছে এই দর্শকের সাপেক্ষে। আবার এরকমও তো হতে পারে তুমি বাইরে দাঁড়িয়ে রয়েছো, ধরো তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছো এবং দেখছো দুটো ট্রেন একই দিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং দুটোরই স্পিড সমান, বেগ সমান, হ্যাঁ, ভেলোসিটি সমান, তাহলে দুটো একই বেগে যাচ্ছে, তাহলে তুমি দেখবে যে দুটো ট্রেনই গতিশীল। কিন্তু এই ট্রেনের মানে এপাশে একটা ট্রেন রয়েছে, এপাশে একটা ট্রেন রয়েছে, এপাশের ধরো এই যাত্রীটা এবং এপাশের এই যাত্রীটা, এ দেখবে যে স্থির, এও দেখবে স্থির, কিন্তু বাইরে যে দর্শক রয়েছে সে দেখবে দুজনই গতিশীল। তাহলে ব্যাপারটা কীরকম হলো, কারণ এও গতিশীল ছিল, এও গতিশীল ছিল, এবং দুজনই একই বেগে যেহেতু গতিশীল, তাই মনে হবে যেন এর সাপেক্ষে স্থির আবার এর সাপেক্ষে স্থির, মানে দুজনের আপেক্ষিক বেগ তখন হয়ে যাবে 0। কিন্তু বাইরে থাকা দর্শক কি
ও হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে রয়েছে, তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকার জন্য ওর মনে হবে যেন দুজনেই প্রকৃত বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে। তাহলে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুর বেগ কিন্তু অনেক ধরনের হতে পারে। যাই হোক, তাহলে আপেক্ষিক বেগের সংজ্ঞাটা কিভাবে দেব? আপেক্ষিক বেগের সংজ্ঞাটা দেব হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কোনো ব্যক্তি বা বস্তু যদি এগিয়ে যায় তাহলে তার সাপেক্ষে অন্য কোনো বস্তুর বেগকে বলা হবে আপেক্ষিক বেগ। অর্থাৎ ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো ব্যক্তি বা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর বেগকেই বলা হবে আপেক্ষিক বেগ। অবশ্যই মনে রাখবে গতিশীল থাকা বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। আর যেই নির্দেশতন্ত্র হচ্ছে সমবেগে চলে না, হ্যাঁ, বেগে চললেও সমবেগে চলতে পারবে না, অসমবেগে চলে, সেটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের উদাহরণ। ঠিক আছে, মানে যেই নির্দেশতন্ত্রগুলো ত্বরণ নিয়ে গিয়ে চলে তাকে বলা হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আচ্ছা, তাহলে আপেক্ষিক বেগ এটাকে আমি কিভাবে ক্যালকুলেশন করব? দেখো, আপেক্ষিক বেগ এটাকে আমরা ডাব্লু ভেক্টর দিয়ে প্রকাশ করি, এবং ডাব্লু ভেক্টর হচ্ছে ডাব্লু ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। মানে কি? মানে হচ্ছে আপেক্ষিক বেগ হচ্ছে বস্তুটির ক্ষেত্রে প্রকৃত বেগ বিয়োগ দর্শকের প্রকৃত বেগ। ভি হচ্ছে, ভিটা কি? ভিটা হচ্ছে তোমার বস্তুর প্রকৃত বেগ। ভিটা কি? ভিটা হচ্ছে বস্তুর প্রকৃত বেগ। আর ইউটা হচ্ছে দর্শকের প্রকৃত বেগ। ইউটা কি? ইউটা হচ্ছে দর্শকের প্রকৃত বেগ। তাহলে এই ভি ভেক্টরটাকে কি বলছি ভালো করে বোঝো, বস্তুর প্রকৃত বেগ, এবং ইউ ভেক্টর হচ্ছে দর্শকের প্রকৃত বেগ। অর্থাৎ ট্রেনে থাকা যেই দর্শক তার বেগটাকে আমি পরে, মানে ট্রেনে থাকা দর্শকের সাপেক্ষে আমি গাছের বেগটা নির্ণয় করতে চাইছি, তাহলে ট্রেনে থাকা যেই ব্যক্তি রয়েছে তার প্রকৃত বেগ কত, সেই প্রকৃত বেগটাকে বাদ দিতে হবে বস্তুর প্রকৃত বেগ, অর্থাৎ যার আপেক্ষিক বেগ আমরা নির্ণয় করব যার সাপেক্ষে, অর্থাৎ যার সাপেক্ষে নির্ণয় করব। আমি দর্শকের সাপেক্ষে নির্ণয় করছি, গাছেরটা কার সাপেক্ষে করছি? দর্শকের সাপেক্ষে। তাহলে গাছের প্রকৃত বেগ কত? গাছের প্রকৃত বেগ 0। দর্শকের প্রকৃত বেগ কত? 5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে নেবো, দিয়ে সেটাকে বিয়োগ করে দেবো, তাহলে কি পেয়ে যাবো? গাছের আপেক্ষিক বেগ পেয়ে যাবো। তাহলে ডাব্লু ভেক্টর ইকুয়াল টু কি? ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, এখন বস্তু এবং দর্শক যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, মানে কি? মানে হচ্ছে ধরো একটা পার্টিকেল এই দিকে যাচ্ছে, একটা পার্টিকেল এই দিকে যাচ্ছে, আর একটা পার্টিকেল তার বিপরীত দিকে যাচ্ছে, আর একটা পার্টিকেল কি হচ্ছে? বিপরীত দিকে যাচ্ছে। অর্থাৎ একটা রাস্তা দিয়ে ধরো, বা একটা ট্রেন ধরো এপাশে যাচ্ছে, তোমার ডাউন থেকে আপে যাচ্ছে, আর একটা আপ থেকে ডাউনে আসছে, এরকম তো হয়, দুটো ট্রেন যাচ্ছে, তখন কি মনে হবে? এইখানে যেই দর্শক রয়েছে সেই দর্শকের সাপেক্ষে ওই ট্রেনের দর্শকের একটা আপেক্ষিক বেগ থাকবে, আবার ওই ট্রেনের দর্শকের সাপেক্ষে এই ট্রেনের দর্শকের একটা আপেক্ষিক বেগ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যেভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে, ধরো এর বেগ হচ্ছে ইউ, নীল কালিতে যেটা প্রকাশ করেছি তার বেগ কত? তার বেগ হচ্ছে ইউ, এবং এর বেগ হচ্ছে, এ যদি এই দিকে যেত তাহলে ভিটা হচ্ছে পজিটিভ, যদি এই দিকে যেত তাহলে তার বেগ আমি ধরতাম ভি, কিন্তু ভি অপোজিট সাইডে যাচ্ছে, তাহলে অপোজিট সাইডে যাচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস ভি ভেক্টর। যেহেতু অপোজিট সাইডে যাচ্ছে তাই এটা হচ্ছে মাইনাস ভি ভেক্টর। সেই আমরা পড়েছিলাম না, যদি এটা এ ভেক্টর হয় তাহলে এ ভেক্টরটাকে যদি আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে এটা কি ঋণাত্মক ভেক্টর হয়ে যায়, মাইনাস এ ভেক্টর। তাহলে এটা যদি ভি ভেক্টর হয় তাহলে তার 180 ডিগ্রি বিপরীত দিকে কি হবে? মাইনাস ভি ভেক্টর হবে। তাহলে এই দিকে গেলে ভি ভেক্টর হতো, যেহেতু এই দিকে যাচ্ছে তাই হচ্ছে এটা মাইনাস ভি ভেক্টর। তাহলে আমি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করব, নীলের সাপেক্ষে লালের। তাহলে কি হবে? আপেক্ষিক বেগ ডাব্লু হবে, এর সাপেক্ষে করছি তো, যার সাপেক্ষে করব তাকে সবসময় পরে রাখবো, তাহলে কি হবে? ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তাহলে কি হবে? ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারি। ঠিক আছে, বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ। তাহলে বস্তুর বেগ এখানে কি? এখানে অ্যাকচুয়ালি তো মাইনাস ভি ভেক্টর হওয়া উচিত ছিল, তাহলে যদি তুমি মাইনাস বসাও তাহলে এখানেও একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস কমন নিলে ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর। যদি আমি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে কি হবে? তাহলে এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে কি হবে? এখানে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর। ঠিক আছে, এইভাবেও লেখা যেতে পারে। যাই হোক, এইবার যেটা আমি ক্যালকুলেশন করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব। যদি বিভিন্ন দিকে গতিশীল হয়, সব সময় তো এমন কথা নেই যে দুটো বস্তু একই দিক বরাবর যাবে বা দুটো বস্তু বিপরীত দিক বরাবর যাবে, বিপরীত বলতে এরকম যাবে। ঠিক আছে, এমনও তো হতে পারে একটা বস্তু এই দিক বরাবর যাচ্ছে আর একটা বস্তু এই দিক বরাবর যাচ্ছে, মানে কারোর সাথে কারো মিলই নেই, এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে, হতেই পারে। তাহলে তার সাপেক্ষে তার আপেক্ষিক বেগটা কিরকম হবে, তো সেটাই আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো এটা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো কিভাবে করছি।
এটা হচ্ছে ভি ভেক্টর। এটা কি? এটা হচ্ছে ভি ভেক্টর। আর এই দিকে যেটা করব সেটা হচ্ছে ইউ ভেক্টর। এটা কি? এটা হচ্ছে ইউ ভেক্টর। মনে রাখবা সবসময় ভি হচ্ছে যার আমি আপেক্ষিক বেগ নির্ণয় করব, আর ইউ হচ্ছে যার সাপেক্ষে নির্ণয় করব। ঠিক আছে? আমি কি করছিলাম, ট্রেনে থাকা ব্যক্তির সাপেক্ষে গাছের আপেক্ষিক বেগ বের করছিলাম। তাহলে ট্রেনে থাকা ব্যক্তির বেগ হচ্ছে ইউ এবং গাছের বেগ হচ্ছে ভি। ঠিক সেরকমই ধরো এই বস্তুর সাপেক্ষে আমি এই বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করব। তাহলে যার আপেক্ষিক বেগ নির্ণয় করব সেটা হচ্ছে ভি ভেক্টর, এবং যার সাপেক্ষে করব তার বেগ হচ্ছে ইউ ভেক্টর। এবং ধরলাম ভি ভেক্টর এবং ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ভি ভেক্টর এবং ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এবং দেখো ইউ ভেক্টর এইদিকে যাচ্ছে, ভি ভেক্টর এইদিকে যাচ্ছে, কারোর সাথে কারো কোনো মানে নির্দিষ্ট একই দিক বরাবরে যাচ্ছে না বা বিপরীত দিক বরাবরে যাচ্ছে না, তাই না? এটা বিভিন্ন দিক বরাবর যাচ্ছে। তাহলে ইউ যাচ্ছে এই দিক বরাবর, ভি যাচ্ছে এই দিক বরাবর, এবং তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে আমি কি বলেছি? আমি বলেছি যে আপেক্ষিক বেগ নির্ণয় করার সূত্র কি? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তাকে সবসময় অপোজিটে রাখবো। তাহলে ডাব্লু ভেক্টর ইকুয়াল টু কি হবে? ডাব্লু ভেক্টর হচ্ছে আমি এর সাপেক্ষে করছি, তাহলে একে আমি পরে রাখবো। তাহলে ডাব্লু ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তাহলে আমি আবার লিখতে পারি ভি ভেক্টর প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর, অর্থাৎ 5 মাইনাস 3 করলে যদি আমি 2 পাই, 5-এর সাথে যদি আমি মাইনাস 3 যোগ করি তাহলে 2 পাবো। অর্থাৎ আমি একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর বিয়োগ করলেও যা পাবো, একটা ভেক্টরের সাথে ওই ঋণাত্মক ভেক্টর যোগ করলেও তাই পাবো। তাহলে ভি ভেক্টরের সাথে যদি আমি মাইনাস ইউ ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারি সামান্তরিক সূত্র দিয়ে, তাহলে কি পেয়ে যাবো? ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর পেয়ে যাবো। তাহলে ইউ ভেক্টর রয়েছে, তাহলে মাইনাস ইউ ভেক্টর কিভাবে করতে হয় আমরা জানি। আমি শিখেছিলাম যে একটা ভেক্টরকে যদি আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, ধরো এটা আমার ইউ ভেক্টর, ঠিক আছে? এই মার্কারটা হচ্ছে ইউ ভেক্টর, এই যে এইখানটা রয়েছে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর এই যে এই মাথাটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। তাহলে এইটাকে যদি আমি দেখো ঘোরাচ্ছি, হ্যাঁ ঘোরাচ্ছি 90 ডিগ্রি ঘোরালাম, 90 ডিগ্রি ঘোরাতে 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 180 ডিগ্রি ঘোরালাম। তাহলে এই ভেক্টরটা ছিল এই দিক বরাবর, একে ঘুরিয়েছি পুরো 180 ডিগ্রি। তাহলে দেখো এখন দিক হয়ে গেছে বিপরীত দিকে, তাই না? তাহলে এটা হয়ে যায়, এটা যদি এ ভেক্টর থাকে তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ ভেক্টর। ঠিক আছে? তাহলে কোনো একটা ভেক্টরকে যদি আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারি তাহলে কি পেয়ে যাব? তাহলে তার ঋণাত্মক ভেক্টরটা পেয়ে যাব। তাহলে ইউ ভেক্টরটাকেও আমি বিপরীত দিকে ঘুরিয়ে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাস ইউ ভেক্টর। তাহলে ভি ভেক্টরের সাথে মাইনাস ইউ ভেক্টরের যদি আমি যোগ করি তাহলেই পেয়ে যাব আমি ডাব্লু ভেক্টর। দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, যদি এখানে আমি একটা সামান্তরিক কল্পনা করি, এখানে যদি আমরা একটা সামান্তরিক কল্পনা করি তাহলে তার লব্ধি আমরা কি পেয়ে যাব? কর্ণ বরাবর পেয়ে যাব। আমরা সামান্তরিক সূত্রতে দেখেছিলাম যে একটি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান এবং দিক প্রকাশ পায় তাহলে এই যে ছেদবিন্দুটা, এই দুটো বাহুর যে ছেদবিন্দুটা, সেই ছেদবিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণটি, সেই কর্ণটি কি করবে? এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। অর্থাৎ ভি ভেক্টর প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর, মানে ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টরের লব্ধি হবে এই সবুজ কালিটা। ঠিক আছে? এবং সেটাই হচ্ছে আমার ডাব্লু ভেক্টর। সেটাই কি? সেটাই হচ্ছে আমার ডাব্লু ভেক্টর। তাহলে এইটাই হচ্ছে আমার আপেক্ষিক বেগ ডাব্লু ভেক্টর। তাহলে বোঝা গেল? তাহলে এটাকে আমি কি লিখবো? এটাকে আমি লিখবো ডাব্লু ভেক্টর। এবার খেয়াল করে দেখো, একটা যদি পুরো স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এইটুকুনিকে আমি ধরেছি আলফা, ধরো আলফার মান 20 ডিগ্রি। তাহলে এইটুকুনি কোণ কত বলো তো? 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি অর্থাৎ 160 ডিগ্রি। তাহলে এটা কি? 20 ডিগ্রিটা আলফা। তাহলে এই কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এই টোটাল কোণটা কত? এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। এই টোটাল কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে? তাহলে আমি এটাকে নাম দিলাম ও, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এবং এটাকে নাম দিলাম সি। তাহলে ও সি হচ্ছে আমার লব্ধি, এবং এটাকে নাম দিলাম এ প্রাইম। এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে এ প্রাইম। যেমন এক্স এক্স প্রাইম, আমরা একটা স্ট্রেট লাইন যদি অক্ষ কল্পনা করি, ও এক্স প্রাইম, ঠিক সেরকমই ও এ প্রাইম। ঠিক আছে? প্রত্যেক কটা জিনিস নিয়ে ভাববে, তাহলে ফিজিক্স পড়তে খুব ভালো লাগবে এবং বুঝতেও আশা করি ভালো লাগবে। তো দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে ডাব্লু ভেক্টর। তাহলে ডাব্লু ভেক্টরটা আমরা কোন সূত্র অনুযায়ী করলাম? সামান্তরিক সূত্র অনুযায়ী। তাহলে সামান্তরিকের লব্ধি মনে করো আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, তাই তো? তাহলে এখানে কি হবে? ডাব্লু ভেক্টর ইকুয়াল টু, এখানে এই ভি ভেক্টর এবং ইউ ভেক্টরের মধ্যবর্তী করছি তো, তাই তো? আর মাইনাস ইউ ভেক্টর করছি তো, তাহলে মাইনাস ইউ ভেক্টরের স্কোয়ার মানে কি? ইউ স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার যোগ 2uv কস কত? কস 180 ডিগ্রি মাইনাস আলফা। কারণ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কত দেখছি? 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে
কস 180 ডিগ্রি মাইনাস আলফা মানে কি মাইনাস কস আলফা। তাহলে আমি লিখতে পারি, এগুলো তোমরা ম্যাথমেটিক্সে ত্রিকোণমিতিতে শিখবে, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস আলফা, তাই তো। সেই কোয়াড্র্যান্ট ভেঙে করতে হয়, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্টে কসের মান কত, সেখান থেকে আমি আলফার মান বাদ দিচ্ছি, তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে পজিটিভ নেগেটিভ এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে। তো যাই হোক 2uv কস 180 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস 2uv কস আলফা। তাহলে আমি কি পেলাম, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস আলফা। তাহলে এই ডাব্লিউ দিয়ে আমি কি পেয়ে গেলাম, আপেক্ষিক বেগের মানটা পেয়ে গেলাম। এখানে প্রত্যেকটা মান যদি আমি ইনপুট করে বসিয়ে দিই তাহলে আমি আলটিমেট রেজাল্টটা পেয়ে যাবো, এবং এই ধরনের অঙ্কগুলো আমি খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, এখন যদি আমাকে দিক নির্ণয় করতে দেয় তাহলে আমি কি করব, যদি দিক নির্ণয় করতে দেয় অর্থাৎ এখানে যদি এই কোণটা নির্ণয় করতে দেয় থিটা, তাহলে থিটাটা কিভাবে নির্ণয় করব, আমরা দেখেছিলাম যে সামান্তরিকের সূত্রতে দেখেছিলাম ট্যান থিটা সমান সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। আমরা যখন ওই সামুদ্রিক সূত্র করেছিলাম, যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে এই সামুদ্রিক সূত্রটা আমি বুঝিয়েছি, সেখানে আমি এই জিনিসটা বিস্তারিত বুঝিয়েছি যে ট্যান থিটা ইকুয়াল টু কেন বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা হয়, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা কেন, এখানে আমি ডাইরেক্ট সূত্র দিয়ে বলছি, এটা আমি আর এলাবোরেট করলাম না। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে এইখানে যদি আমি করি তাহলে এখানে হচ্ছে তোমার বি বলতে হচ্ছে ইউ ভেক্টরটা মাইনাস ইউ ভেক্টরটা, তাই তো। তাহলে এখানে আমি যেহেতু শুধু মান নিয়ে করব, তাহলে বি এর মান ধরবো ইউ, তাহলে আসবে ইউ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। কেন, কারণ এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে ইউ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এ হচ্ছে ভি প্লাস বি হচ্ছে ইউ, ইউ কস কত বলো, কস 180 ডিগ্রি মাইনাস আলফা, কস 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে কি হবে, ইউ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা, আর ভি প্লাস ইউ কস 180 ডিগ্রি মাইনাস আলফা, কস 180 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস কস আলফা। তাহলে এখানে আসবে ভি মাইনাস ইউ কস আলফা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি আসলো, আমি এখানটাই লিখি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আসলো তোমার বলো ইউ সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস আলফা। তাহলে তুমি এই সূত্র দিয়ে এবার থিটা ইকুয়াল টু ওইদিকে গেলে ট্যান ইনভার্স দিয়ে যাওয়া হবে, সেইভাবে করলে আমরা কি পেয়ে যাবো, ম্যাথমেটিক্সের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। তাহলে এই ছিল হচ্ছে আপেক্ষিক বেগ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।